শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে দলীয় বিধায়কদের স্বাক্ষরপত্র জমা। তামিলনাড়ুতে কোয়ালিশন সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের দল। একাত্তরের গণহত্যার মতো শাপলা চত্বর হত্যাকাণ্ডকেও সমর্থন করে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। মিথ্যাচার করেছিল আওয়ামী লীগ সরকার, অভিযোগ মিয়া গোলাম। শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা আর অটো মামলা, রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা ও তথ্য হালনাগাদের তাগিদ। 60টা ইন্টারসেকশন একেবারে ডিজিটাল করতে চাই এবং সেখানে আমাদের এখন যেভাবে আসলে প্রযুক্তির মাধ্যমে চলছে সেখান থেকে আসলে একটু ভিন্নতা আসবে। এই সিগন্যালগুলিকে কোঅর্ডিনেশন বা সমন্বয় করার একটা চেষ্টা করছি। স্বাধীন, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার পাঠ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে। অনুসন্ধানী সাংবাদিকতার সাথে বেড়েছে ঝুঁকি, বললেন সম্পাদকরা। চট্টগ্রামে যুবক হত্যার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। 2 বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে, জানালেন শিক্ষামন্ত্রী। গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি বন্ধে নেওয়া হচ্ছে উদ্যোগ। যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা। মার্কিন যুদ্ধ জাহাজে মিসাইল নিক্ষেপ, কেশম দ্বীপ সহ কয়েকটি শহরে পাল্টা অভিযান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি, এমন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। একসময় তৃণমূলের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয় তিনি হতে যাচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির 207 জন বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথ চূড়ান্ত হল। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক মহলে খুব একটা সংশয় ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ টানা দ্বিতীয়বারের মতো তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন শুভেন্দু। পরে যোগ দেন তৃণমূলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সালে দল ছাড়েন এবং যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। नंदीग्राम का हिंदू जनता फिर मुझे जिताया। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। এবারে নির্বাচনে ভবানীপুরেও মমতাকে পরাজিত করে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন তিনি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আনুষ্ঠানিকভাবে লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষর সংবলিত চিঠি তুলে দেন পশ্চিমবঙ্গের বিধানসভার পরিষদীয় দলনেতা এবং রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্য বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রীরা। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। শুক্রবারই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তুমুল নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটল। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা পৌঁছেছে 119-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সীমা অতিক্রম করেছে। শুক্রবার বিকেল 4:30টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সরকার যেমন 71 সালের গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকেও বিস্তৃতি হতে দেবে না। রাজধানীতে শাপলার শহীদ গাথা শীর্ষক একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার গ্রহণ শেষ হলে রাজধানীর জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের মূল লক্ষ্য ছিল 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনার স্মরণ। আপনারা যারা আলেম ওলামা আছেন, সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতীয় বীরদের সম্মানের উপর নির্ভর করে জাতির শ্রেষ্ঠত্ব। শাপলা চত্বর স্মৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। শাপলাদের পর্দার আড়ালে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন মুখলেসের সাথে, ইখলাসের সাথে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জাতির সাথে মিথ্যাচার করেছিলেন, আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শাপলা চত্বরের স্মৃতি সংরক্ষণের তাগিদ দেন। একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা করা হয়। হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছে, এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না। স্বৈরাচারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ফেসিবাদী বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যেসব প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছাবো। অনুষ্ঠানে আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজস্ব স্বকীয়তা, স্বাতন্ত্র্যবোধ বজায় রাখার উপর গুরুত্ব দেন। এবছর 3 জেলায় একযোগে আয়োজন করা হয়েছে জন্মজয়ন্তীর উৎসব। এসব অনুষ্ঠানে যোগ দেন সরকারের মন্ত্রীরা। ওই শুনি যেন চরণধ্বনি রে, বুঝি আমার মনোহরণ। বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান অসামান্য, যার কবিতা, গান ও গল্পে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নওগাঁ
নওগাঁর পতিশরে কাছারি বাড়িতে জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম সবসময় মানুষকে আলোড়িত করেছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন কবিগুরু। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাছারি বাড়িতেও শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম। বাংলার সাহিত্যের গুরু, এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুঠি বাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুঠি বাড়িতে আমরা পালন করছি। কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। সকাল থেকে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং রূপ। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশের আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। আগুন নির্বাপন হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এর মধ্যে আপনি জানতে পেরেছেন কিনা সেটি? ঢাকার রাজধানী কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় HMN নামে একটি ফোম অ্যান্ড ম্যাট্রিক্স কারখানায় আগুন লাগে এবং তারা দাবি করেছেন যে এখানকার যে ম্যানেজার আছেন তিনি দাবি করেছেন বিদ্যুতের কাজ করার সময় যখন সংযোগ দেওয়া হয় তারপর এখানে সার্কিটের মধ্যে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ হয়, তারপরে কিন্তু এই কারখানাটিতে আগুন লাগে বলে তারা দাবি করেছেন এবং তারপরে পুরো কারখানা জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং এটি একটি ফোম কারখানা ছিল। এখানে বিপুল পরিমাণ ফোম এবং কেমিক্যাল সহ বিভিন্ন সামগ্রী রাখার কারণে কিন্তু এই কারখানাটিতে অনেক বড় ধরনের আগুন সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেই আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বশেষ ভেতরে তারা ডাম্পিং করেছেন, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা ছিল সেটি অনেকটা নিয়ন্ত্রণ করে সেই আগুন অনেকটা নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণ পর হয়তো তারা এটার ভিতরে সার্চ করবেন আর কোনো কেউ আটকা আছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কি পরিমাণ সেটি নিরূপণ করার জন্য তারা একটি তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্ত কমিটির পরবর্তীতে জানা যাবে যে আসলে কি পরিমাণ মালামাল তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খালি চোখে আমরা যেটি দেখছি এটি একটি বিশাল টিনের আকৃতির একটি বিশাল শেড ছিল, এটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় কাজ করে এটি একদম সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। লোপা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না করে রাজধানীতে AI প্রযুক্তির ক্যামেরা নির্ভর মামলা কার্যক্রম সফল করা কঠিন বলে মনে করেন খোদ মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। যানবাহনের তথ্য হালনাগাদ, যানবাহনের লেন নির্দিষ্টকরণ, চালকদের সচেতনতার উপর জোর দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে, তবে এর আগে নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। রিয়াজ রাহানের রিপোর্ট। অভিজাত এলাকা গুলশান। শুক্রবার সরকারি বন্ধের দিন যানবাহনের চাপ খুব একটা নেই, তবুও লাল সবুজ সিগন্যাল বাতির নির্দেশনা মেনে চলছেন সবাই। জেব্রা ক্রসিং এর উপরও দাঁড়িয়ে নেই কোনো যানবাহন। ট্রাফিক সদস্যদের হাতের ইশারায় যানবাহনের চলা বা বন্ধ নির্ভর করছে না এখানে। একই দিন বাংলা মোটরের চিত্র এটি। সিগন্যালের লাল সবুজ বাতি জ্বলছে, আবার ট্রাফিক সদস্যদেরও ঘাম ছুটছে
সিগন্যাল নিয়ন্ত্রণে, যেন কে শোনে কার কথা। এটি বিজয় সরণির দৃশ্য, অনেকটা গুলশানের মতোই। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না ট্রাফিক সদস্যদের। অপরদিকে কারণ বাজার কদম ফোয়ারার মোড় বাংলা মোটরের মতোই বিশৃঙ্খল। রাজধানীর এই গুরুত্বপূর্ণ 4টি ইন্টারসেকশনের তুলনামূলক চিত্র থেকে মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা মেলে। ডিএমপি ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতিবন্ধকগুলো আগে আপনাকে কমায় আনতে হবে। যেসব এলাকায় ধরেন আমার শাহবাগে প্রচুর রিক্সা চলে, রিক্সাগুলো বন্ধ করে যদি রিক্সা ছাড়া আপনার করা যায় তাহলে এটা মানে 100% আপনি এফেক্টিভ পাবেন। আর রিক্সা রাস্তায় আসলে আপনার এই সিস্টেমে এই প্রতিবন্ধকগুলো আপনাকে সরাই এটা চালু করতে হবে। অপরদিকে সক্ষমতা বিবেচনা না করেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে মত দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ট্যাক্স কালেক্টররা যেমন ট্যাক্স নেটের ভিতরে ঢুকেছে তাদের উপরই চাপাচাপি করে, ট্যাক্সের নেটের বাইরে যারা আছে তাদেরকে কিছু করতে পারে না, এইটার অবস্থাও তাই হবে। রেজিস্টার্ড ভেহিকেল এই বিশৃঙ্খল আনরেজিস্টার্ড গাড়িগুলিকে বাঁচানোর জন্য তাকে যে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই জায়গায় যে ট্রিগার করছে তাকে কিন্তু এই ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে আনতে পারবে না। ঢাকা ট্রাফিক সিস্টেম প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে কাজ করছেন বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। বলছেন সড়কের শৃঙ্খলায় এমন উদ্যোগের বিকল্প নেই, তবে নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাবার পরামর্শ এই বিশেষজ্ঞের। যিনি আসলে ভায়োলেশন করেছে, আইন ভঙ্গ করেছে, দেখা যাবে আসলে মামলাটা তার নামে না যেয়ে যিনি প্রকৃত মালিক তার নামেও চলে যেতে পারে। কারণ একই নাম্বার প্লেটে 3-4টা যানবাহন চলছে, এই ধরনের অভিযোগ কিন্তু ঢাকা শহরে আছে। তো এবং তার সাথে সাথে যে ভায়োলেশন ডিটেকশনের কথা বলা হচ্ছে, যে আপনার কেউ যদি বামের রাস্তাটা আটকে দেয় অথবা বিপরীত মুখ থেকে আসে অথবা স্টপ লাইন ভায়োলেশন করে অথবা লাল বাতি অতিক্রম করে চলে গেল, সেই জায়গায় আসলে আমাদের অন্যান্য যে ইন্টারসেকশনগুলি আছে সেখানে ডিজিটাল সিগন্যাল চালু করাটা জরুরি। সম্প্রতি রাজধানীর গুলশান, জাহাঙ্গীর গেট থেকে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে এআই ক্যামেরা, যা দিয়ে 5 ধরনের অপরাধ শনাক্ত এবং মামলার পর নথি সরাসরি যাবে যানবাহন মালিকের কাছে। আগামী কয়েক মাসের মধ্যে বেশিরভাগ ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা চালু হবে বলে জানান এই গণপরিবহন বিশেষজ্ঞ। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমরা 60টা ইন্টারসেকশন একেবারে ডিজিটাল করতে চাই এবং সেখানে আমাদের এখন যেভাবে আসলে প্রযুক্তির মাধ্যমে চলছে সেখান থেকে আসলে কিছু ভিন্নতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই সিগন্যালগুলিকে কোঅর্ডিনেশন বা সমন্বয় করার একটা চেষ্টা করছি। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানিয়েছেন সাধারণ চালকরা। সুবিধা তো ভালোই হবে এখন, কারণ যানজট কম হবে রাস্তায়, এখন মানুষের মনে ভয় থাকবে এরকম সবার মনে। কেন আমরা বাঙালিরা সিগন্যাল মানি না? এখন অটো তুমি যাও, তোমার পিছনে সরকার দৌড়াবে না, তুমি সরকারের পিছনে দৌড়াবে সর্বক্ষণে। আপনার গাড়ি আপনি আমার ভাই, আমি নিয়ে গেলাম, আমি ফল্ট করে আসলাম, মামলাটা আপনার হয়ে গেল, বা আমার আত্মীয়র গাড়ি এরকম হইল। এটা যদি বন্ধ হয়, যার গাড়ি সে চালাবে, তাহলে ঠিক আছে। রাজধানীতে বৈধ যানবাহনের তথ্য হালনাগাদ করা হয়েছিল সবশেষ 2023 সালে, অথচ বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের সংখ্যাটা প্রায় বৈধ যানবাহনের সমান। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা যেসব সমস্যাগুলো তুলে ধরেছেন, তার পাশাপাশি যদি পুরো রাজধানীতে যে অ্যানালগ পদ্ধতি ছিল সেই পদ্ধতির ছেড়ে স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রাফিক ব্যবস্থার সঙ্গে যদি বেশি মাত্রায় অভ্যস্ত করা না যায় বা সচেতন করা না যায় চালকদের, তাহলে এই পদ্ধতির সাফল্য অনেকটাই ফিকে হয়ে যাবে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ এক শিশুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নগরীর বায়েজিদ রৌফবাদে। নিহত রাজু নিজেও হত্যা মামলার আসামি। এখনো কেউ মামলা না করলেও কিলিং মিশনে কতজন অংশ নিয়েছে, কেনই বা এই হত্যাকাণ্ড, তা তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর রৌফবাদ বিহারি কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় আরও কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে রাজু হাসান নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাউজানের কদলপুরের বাসিন্দা রাজু 3 দিন আগে রৌফবাদ বিহারি কলোনিতে বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওদিক থেকে মানুষে গুলি মারতে মারতে নিয়ে আসি,
এখানে ফালাই দিছে ওর। ও যখন পড়ে গেছে ওর মাথার মধ্যে আরো 2টা মারছে। চিনতে পাইনি কি এটা আমাদের আপন লোক। ওর পিঠে জালি জালি করে দিয়েছে, মগজটা আরো পড়ে গেছে। তো ওরা 3 জন ওদিক দিয়ে পালিয়ে গেছে। এদের মুখে মাছ আর 2টা চোখ দেখা যাচ্ছে, মাথায় টুপি, শর্ট প্যান্ট পিন্দা। এই দামাই লিখছে আর হাইনি এর মানুষে মোবাইল গড়ি এর রাখি স্ক্যান দি আর আঁচ ছেলেরে ডাকি নিয়ে করতো। আর পরে যেভাবে মাঝি এই বাবা সামনে মারণ করিব, আর নইলে আমি আরো বড় যাই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় রেশমা নামে 12 বছরের এক শিশু। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এখানে গুলাগুলি চলে, আমার মেয়ে তো বুঝতে পারেন, ছোট মেয়ে তো বুঝতে পারেন নাই, এই ওটা লাগিয়ে ও চোখে গুলিটা লাগছে, কিন্তু চোখের কোন জায়গায় আছে এটা বোঝা যাইতেছে না। এটা সিটি স্ক্যান না করা পর্যন্ত বোঝা যাবে না। ডাক্তার বলতেছে সম্ভাবনা আইসিইউতে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, আইসিইউতে বাইরে হলে আর কিছু বলা যাবে না। ঘটনার পর থেকে এলাকা থমথমে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। অত দূর থেকে মানুষ এসে এখানে খুন করে যাওয়া, আমরা তো নিজেই, এটা তো ঘনবসতি, কেউ তো এখানে তো আপনারা তো দেখতেছেন যে কিভাবে ঘনবসতি, তার উপরে এই অবস্থা। তা আমরা ভয়ে আসি না, আমরা আতঙ্কে আসি না। ওরা আগেও আসে এখানে ম্যাপ করে গেছে আর কি, না হলে তো এই জায়গায় অচেনা মানুষ ছেড়ে গেলে তো কখনো চিনবে না তারা। এখনো মনে হচ্ছে যে না, আতঙ্কবাদী কোন দিক, এদিক থেকে হয়তো আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে, এভাবে প্রত্যেকটা মানুষের এখনো মনের ভিতরে সেই ভয়টা এখনো ঢুকে আছে। গত 26 এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় 7 নম্বর আসামি রাজু। পুলিশেরও ধারণা পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে, ফাইন্ড আউট করা যাবে আসলে কয়জন ছিল এবং এটা মোটিভটা কি। তবে প্রাথমিক মনে হচ্ছে যে হয়তো পূর্বশত্রুতার যে কারণে এটা হয়েছে। নিহত রাজু পেশায় দিনমজুর ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে থাকতেন রাউজানের কদলপুরে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঝুঁকি। নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক গণমাধ্যম কর্মী। নজরদারির সংখ্যা কাটেনি। এমআরডিআই আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে উঠে আসে এমন অভিমত। বক্তারা বলেন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে হারিয়ে যাচ্ছে অনেক অনুসন্ধানী প্রতিবেদন। স্বার্থের দ্বন্দ্বও আছে। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজন করা হয়। ছুটির দিন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ঘিরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। প্রথম দিন এক ছাদের নিচে হাজির বাংলাদেশ সহ 10 দেশের সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক, গবেষক সহ বিভিন্ন স্তরের প্রায় 550 কর্মী। মিডিয়া রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই এর আয়োজনে রাজধানীতে এমন আয়োজন এই প্রথম। উদ্বোধন পর্বে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, রাজনৈতিক পালাবদল হলেও সাংবাদিকদের ঝুঁকি কমেনি। স্বাধীনতার প্রশ্নে একমত হতে পারেননি নীতি নির্ধারক ও অনেক মালিক পক্ষ। এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যমে, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে। তালির প্রমাণ আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে এটি প্ররোচনা যারা দিয়েছেন তাদের মধ্যে সুপরিচিত কোট এন্ড আনকোট সংবাদকর্মীরা ছিলেন। It is about strengthening its credibility. সাংবাদিকতা শুধু পেশা না, জনসেবাও বটে। তাই এখানে নৈতিকতার সর্বোচ্চ চর্চা হওয়া জরুরি। সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক চাপ ও ব্যবসায়িক মুনাফার ঊর্ধ্বে উঠতে না পারে, তাহলে তা সমাজের জন্য অশনি সংকেত। প্লেনারি সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, ঝুঁকির কারণে অনেক সাংবাদিক পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তাদের আইনি ও মানসিক সুরক্ষার অভাব আছে। তার উপর তহবিল সংকট হলে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট আলোর মুখ দেখে না। আমরা পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর মিডিয়া, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানোও সম্ভব না। কারণ হচ্ছে এক একটা অনুসন্ধান করতে 3 থেকে 1 বছর লেগে যায় যদি ভালো কোনো অনুসন্ধানী রিপোর্ট আপনি করতে চান। ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন, এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। the role of the institution of the editor. Investigated and to what extent.
গণমাধ্যমের মালিকরা যদি সেলফ সেন্সরশিপে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা টিকে থাকতে পারবে না, কারণ এসব কাজের মূল লক্ষ্যই হলো বেসরকারি খাত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি উন্মোচন করা। এই প্রবণতা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশে চলতে থাকলে তা সাংবাদিকতার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সম্মেলনের বিকেলে আলাদা পর্বে অনুসন্ধানী ডকুমেন্টারি, গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বার্তাকক্ষ ও তথ্যের সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞরা আলাদা সেশন নেন। MRDA ফেলোশিপের জন্য নিজেদের রিপোর্টের আইডিয়া উপস্থাপন করেন সাংবাদিকরা। শনিবারও দিনভর রয়েছে গণমাধ্যম নিয়ে নানা আয়োজন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময় মতো ও সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয় এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুষ্ত্রুটি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই NCTV থেকে। এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন RDA-তে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন। কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এ সময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ারও দাবি তোলেন তারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 3 কিশোর নিহত হয়েছে। সকালে উপজেলার বিলপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি কংক্রিট বোঝাই ট্রাক দরগ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে আরোহী ছিল 3 কিশোর। সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় অপর 2 আরোহী কালু ও সোনামিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 7 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 শিশু। বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 1494 জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। তিল ধারণের ঠাঁই নেই বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটে মারা গেছে 3 জন, এছাড়াও ঢাকায় 2, বরিশালে 1 ও খুলনায় প্রাণ গেছে আরও 1 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে দেশে মৃত্যু হয়েছে 343 জনের। বাড়ছে রোগীর ভিড়ও। বাসাত গেলে ওষুধপত্র খাইলে বাচ্চা হনো ভালো হইব, এখানে বেশি ঝামেলা। ও তো আমরা বুঝে বাজার দিয়েছেন ডাক্তার সাহেব। খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পায় ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আসলে সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরামানো কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো।
রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগেও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। অনেক হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আবার কোথাও কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ডাক্তারে দেখাইছ পর ডাক্তারে বলছে এটা হাম হয়েছে, জ্বর, বমি, পাতলা পায়খানা, পরে 4 দিন পর আবার বিসি ওষুধ। একটা সিটে 3টে বাচ্চা, বলে প্রয়োজন হলে আরো একটা দেবো। মানে ডাক্তার যে যাবে তারও কোনো সিস্টেম নাই। আগে মাথাও খারাপ করছে না, আজকে মাথা খারাপ করছে, জি না, পুরোপুরি সুস্থ নাই। তবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশে 2020 সাল থেকে শিশুদের নিয়মিত হামের টিকা না দেয়ায় অনেক শিশু মারা গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ উৎসবে তিনি একথা বলেন। সাংবাদিকতার মতো মহান পেশায় থেকে দেশের কল্যাণে কাজ করার তাগিদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা যোগাযোগ উৎসব 2026। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সাংবাদিকদের একটা সুবিধা আছে। এ সময় শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই পেশায় আসলে গণমাধ্যম খাতে বিদ্যমান দৈন্যদশা থাকতো না। যারা মাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেন তারা সবাই সাংবাদিক হতে চান না। যদি চাইতেন, যে সাংবাদিকতার যতটুকু রুগ্ন দশা আছে এটা আমার মনে হয় থাকতো না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, একজন রাজনীতিক হিসেবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, দেখি এবং জানি, কখনো কোনো আমার কাছে মনে হয় তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। সারা দেশে হামের টিকার জন্য যখন হাহাকার, তখন বর্তমান সরকার টিকা এনে টিকা কার্যক্রম শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, শুরুতে যেসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক সেসব এলাকায় টিকা দেয়া হয়েছে। 1 থেকে 5 বছর ডোজ দেওয়া হয়নি, দিতে হয় 2 ডোজ দিতে হয়। কখনো কাউকে একটা দেওয়া হয়েছে, কাউকে একটা দেওয়া হয়নি। যার কারণে 5 বছর পরে এসে যখন বর্তমান সরকার ক্ষমতা আসলো, এসে যখন আমরা দেখলাম যে না, এখানে এই জায়গায় প্রবলেমটা আছে, গভর্নমেন্ট তাড়াতাড়ি করে যেই পদ্ধতিতে টিকা আনার কথা সেটা এনে এপ্রিল মাসে 5 এপ্রিল যেই জায়গাগুলোতে খুব বাজে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেখানে আগে ভাগে টিকা দিয়ে এখন আবার টিকা এনে 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেবে। যোগাযোগ উৎসবের সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে উঠেছে পাল্টাপাল্টি হামলার অভিযোগ। তেহরানের দাবি, নিজস্ব জলসীমার তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে যুক্তরাষ্ট্রের নৌবহরে পাল্টা মিসাইল, ড্রোন হামলা চালায় আইআরজিসি। এরপরই ইরানি বন্দর, যুদ্ধজাহাজ এবং বেশ কিছু শহরে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার হরমুজ প্রণালী পেরুতে যায় 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এগুলো হলো ইউএসএস ম্যাসন, ইউএসএস রাফায়েল পেরালতা এবং ইউএসএস ট্রাক্সটান, যার সবকটি আর্লেই বার্গ গাইডেড মিসাইল শ্রেণীভুক্ত আধুনিক যুদ্ধযান। জলপথটি পাড়ি দেওয়ার সময় ইরানের আকস্মিক হামলার শিকার হয় জাহাজগুলো। ছোড়া হয় একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন। অবশ্য হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তেহরানের দাবি, জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। জবাবে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এছাড়াও ইরানের বন্দর ও জাহাজ লক্ষ্য করেও চালানো হয় হামলা। পাল্টাপাল্টি হামলার পরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন তেহরান আলোচনা এখনও চলমান। ইরানিদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু তাদের বুঝতে হবে এই চুক্তি না হলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তারা এই চুক্তি করতে চায়, আমার চেয়েও বেশি করতে চায়। আপনারা এটাই শুনতে চেয়েছিলেন। চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই ভঙ্গুর। 7 এপ্রিল 2 দেশের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝে মধ্যেই ছোটখাটো হামলা হচ্ছে। সোমবারও ইরানের 6টি নৌকা ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের বন্দর অভিমুখে যাওয়া অভিযোগ তুলে আরও 2টি নৌযান অকেজো করে দিয়েছে মার্কিন বাহিনী।
সামাজিক মাধ্যমে এই দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দাবি, ওমান উপসাগর থেকে ইরানের এক বন্দরে পাড়ি জমাচ্ছিল জাহাজ দুটি। একই কারণে আরও ৭০টির বেশি ট্যাঙ্কার আটকে রাখা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সেন্টকম। এদিকে বৃহস্পতিবার ইরানের পতাকাবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিখোঁজ নাবিকদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। এসব হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। জানিয়েছেন, তবুও ওয়াশিংটনের শান্তি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। আজ রাতের মধ্যেই প্রতি উত্তরের আশা করছে হোয়াইট হাউস। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।